আমলাদের ডেপুটেশনে দিল্লিতে আসাই উচিত। কেন্দ্রীয় ডেপুটেশনের ফলে আমলাদেরই উন্নতি হয়। একই রাজ্যে একজন আমলা চাকরি করা ঠিক নয়। আইএএস আইপিএস দের ডেপুটেশন বিতর্কের প্রতিক্রিয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রকের। মহারাষ্ট্র থেকেও কোনো আধিকারিক দিল্লি যেতে চান না। প্রতিক্রিয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্রের। In my personal experience, Government of India gives you a very, very broad perspective. Coming to Government of India is essential not only for an officer, I mean, for his personal development, but and I mean not just for the sake of the government, because an officer who comes to Government of India will perform much better even in his state and also in his subsequent career in Government of India. And the earlier you are exposed to that, that is better. If you remain in a state, you develop a provincial mindset, then there is no difference between a state service officer and an IAS officer. এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণাল বাবু, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্রের এই প্রতিক্রিয়া নিয়ে কি বলবেন আপনি? দেখুন, এটা তো একটা বিষয় হচ্ছে উনি যে জায়গায় কাজ করেন, যেখানে কর্তব্যরত, তো সম্ভবত তাকে ওটা বলতে হয়েছে। ফলে আমি এই বিষয়ে উনি কি বললেন, ব্যক্তিগতভাবে উনি কি বললেন, কোন অবস্থান থেকে কি বললেন, কোন বাধ্যবাধকতায় বললেন, এই প্রসঙ্গে মন্তব্য করাটা এই মুহূর্তে ঠিক হবে না। কিন্তু আমি সব মিলিয়ে আমাদের দলের মাননীয় মুখ্যমন্ত্রীর এবং দলনেত্রীর আমাদের যে অবস্থান সেটা খুব পরিষ্কার। সেটা হচ্ছে এই আমলা নীতিটা যে তৈরি করতে চাইছে কেন্দ্রীয় সরকার, এটা একটা সর্বনাশা কালো নীতি, যাতে রাজ্য সরকারগুলির উপর একটা প্রভাব বিস্তার করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। যে আমাদের যে ফেডারেল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এবং সংবিধানের মূল স্পিরিট, কেন্দ্র এবং রাজ্য সম্পর্ক, সেখানে রাজ্য সরকারগুলি চলার ক্ষেত্রে নিশ্চিতভাবে আমলাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এখন কেন্দ্রীয় সরকার যদি বকলমে সেই আমলাদের উপর প্রভাব বিস্তার করে বা নিয়ন্ত্রণটা নেয়, সেক্ষেত্রে তো রাজ্য সরকারগুলি তাদের নীতি, তাদের দৃষ্টিভঙ্গিতে জনমুখী কাজ করতে গেলে সেটা তো পুরোদস্তুর স্বাধীনভাবে সম্ভব নয়। কারণ আমলাদের উপর প্রভাবটা তো খাটাবে কেন্দ্রীয় সরকার। এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রের যিনি আজ কথা বলেছেন, যে বিষয়টা বলেছেন, তার ব্যক্তিগত ব্যাপার, তিনি একটি অবস্থানে রয়েছেন, তাকে দিয়ে বলানো হতে পারে অথবা তিনি কোনো কারণে বলতেও পারেন। কিন্তু মোটের ওপর যে বিষয়টা, এই সর্বনাশা কালা নিয়ম যেটা ওরা করার চেষ্টা করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুবার চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং পরবর্তীকালে এখন দেখা যাচ্ছে যে অন্যান্য রাজ্যগুলিও তো মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদ করেছেন তাতে সাড়া দিচ্ছেন। এমনকি এনডিএ এর শরিক দলগুলির মধ্যে থেকেও তো এই প্রতিবাদটা আসছে। অর্থাৎ আমলা নীতিটাকে পরিবর্তন করে, যেভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ক্ষুণ্ণ করে, সংবিধানের স্পিরিটটাকে ব্যাহত করে, রাজ্যগুলির উপর ব্যাকডোর দিয়ে, পিছনের দরজা দিয়ে প্রভাব খাটাবার চেষ্টা করছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। আমরা সর্বাত্মকভাবে তার বিরোধিতা করেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ তিনি যেটা শুরু করেছিলেন, এখন দেখা যাচ্ছে অন্যান্য পরের পর রাজ্য থেকেও সেই প্রতিবাদগুলি আসতে শুরু করেছে। ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপিএস প্রসঙ্গ নিয়ে গতকাল দ্বিতীয়বার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। এই প্রসঙ্গ নিয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। গত 1-1.5 বছর ধরে দেখছি রাজীব কুমারের ঘটনা থেকে আরম্ভ করে মাননীয় নাড্ডাজির কনভয়ের উপরে আক্রমণ করার পরে যে 3 জন অফিসার আইপিএসকে কেন্দ্র ডেকেছিল, এটা একাধিক ঘটনা আছে। আইপিএস আইএসরা তারা কেন্দ্রের ক্যাডার, সবাই জানেন তাদের উপর অধিকার আছে, তারা ডেকেও নেয়, ডেকে নেওয়ার অধিকার আছে। সেটাকে কনফার্ম করা হচ্ছে যাতে মমতা ব্যানার্জি জিনিসটাকে পেঁচালো করে আটকে রাখতে না পারেন। তাতে মমতা ব্যানার্জির কষ্ট হচ্ছে। সব ব্যাপারে উনি ব্যাগড়া দেওয়ার চেষ্টা করেন, এবার হয়তো উনি আটকে রাখতে পারবেন না। তাই ওনার সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কেন্দ্রের ক্যাডার চাইলে ওনারা পান, আর কেন্দ্রের যখন প্রয়োজন হয় তাদেরকে ডেকে নেন কেন্দ্রের জন্য। এবং আমার জানা আছে পশ্চিমবাংলায় বহু এরকম অফিসার আছেন আইএএস আইপিএস যারা দিল্লি চলে আসতে চাইছেন, কারণ ওখানকার কাজ করার সুযোগ নেই, উপর থেকে অপমান সহ্য করতে হয়, সেখান থেকে তারা বাঁচতে চান।
গোয়ায় জোট বিতর্কে অভিষেকের পর এবারে কংগ্রেসকে তো পবন বর্মা তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতি 24শে ডিসেম্বর চিদম্বরমের সঙ্গে আমি নিজে দেখা করতে গিয়েছিলাম, বিজেপি বিরুদ্ধে জোটবদ্ধ লড়াইয়ের প্রস্তাব দিয়েছিলাম চিদম্বরমকে। সাংবাদিক বৈঠকে পি চিদম্বরমের দাবি খারিজ পবন বর্মার। The Congress has decided not to form a constructive alliance with other opposition parties. We waited to get a response to a concrete proposal, which was a courageous attempt to forge opposition unity. So the Congress has decided, it appears, that driven by narrow vision and the leadership of ambitions of individual leaders, including the lack of vision for its supreme young leader or so-called young leader, then they will fight on their own. But it should be put on record that the TMC was the only party that sought to forge constructive opposition unity in order to defeat. চিদম্বরম প্রসঙ্গ নিয়ে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন শোনাবো। Mr. Chidambaram is an eminent lawyer. If he thinks that we are fudging the figures or we are misleading the public at large, he can sue us. He can slam a defamation notice within 24 hours. Then let us go to the court and fight it out. Who's lying? Who's misleading the public at large? Now he is saying that there has been no concrete offer from Trinamool Congress. Pawan Verma has very clearly stated that he went to Mr. Chidambaram's house at Lodhi Road on 24th of December at 1:30 p.m. and requested him that we should come together keeping our egos aside and make sure we fight it out for the sake of every Goans and Goenkas. But he failed to rise above his own political and petty interests. This is extremely unfortunate when he thinks that the Congress is self-sufficient to defeat the BJP and take on BJP's juggernaut and might. He should be high on moral grounds when the results come out on the 10th of March. If Congress fails to defeat the BJP, Mr. Chidambaram should be the first one to resign. করোনা তৃতীয় ঢেউয়ের নতুন উদ্বেগ, এবার সেরে ওঠার আগেই শিশুদের মধ্যে দেখা দিচ্ছে জটিল রোগ। চিকিৎসকরা জানিয়েছেন এর আগে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় করোনা থেকে সেরে ওঠার পর শিশুদের মধ্যে এই ধরনের জটিল রোগ দেখা দিয়েছিল। এই রোগ দ্রুত চিহ্নিত না হলে মাল্টি অর্গান ফেলিওর হয়ে শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজ আইসিইউতে জটিল রোগে আক্রান্ত 2 শিশুর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর এই মুহূর্তে তারা সুস্থতার পথে। চিকিৎসকদের অনুমান 3.5 বছর ও 9 বছর বয়সী ওই 2 শিশু ওমিক্রন আক্রান্ত, কারণ আরটিপিসিআর টেস্টে দেখা গেছে এদের নমুনায় এস জিন নেই। কোভিড আবহে শিশুদের মধ্যে নতুন করে মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোমের যে উপসর্গ সেইগুলো পরিবর্তন হতে দেখা যাচ্ছে বলে চিকিৎসকরা জানাচ্ছেন। ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজে কোভিড আক্রান্ত হয়ে 2 শিশু ভর্তি আছে এই মাদার অ্যান্ড চাইল্ড হাবে। তাদের একজনের বয়স 3.5 বছর, একজনের বয়স 9 বছর এবং তাদের মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম হয়েছে কোভিড আক্রান্ত থাকাকালীন। এবং তাদের যেটা দেখা গেছে চিকিৎসকরা বলছেন যে শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক হয়েছিল। কলকাতা মেডিকেল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞরা বলছেন যে এই সম্পর্কে চিকিৎসকদের বাড়তি সতর্ক থাকা দরকার। এই মুহূর্তে ওই 2 শিশুকে সুস্থতার পথে নিয়ে যাচ্ছেন বলে কলকাতা মেডিকেল কলেজের শিশু বিভাগের চিকিৎসকদের দাবি। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে ঝিলম করঞ্জয়, এবিপি আনন্দ, কলকাতা। এ প্রসঙ্গে চিকিৎসক কি বলছেন শোনাবো। বেশিরভাগ ক্ষেত্রে শিশুরা বাড়িতে মৃদু উপসর্গ দেখা যাচ্ছে, বাড়িতেই চিকিৎসা করলে সেরে যাচ্ছে। কিন্তু যেটা রিসেন্টলি আমরা 2-1টি বাচ্চা দেখতে পাচ্ছি যে MISC অর্থাৎ মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম অফ চিলড্রেন, যেটা আমাদের একটা চিন্তার কারণ বাচ্চাদের ক্ষেত্রে, সেই পেশেন্টগুলো কিন্তু আমরা 2-1টা করে পেতে শুরু করেছি। আরটিপিসিআর পজিটিভ অথচ তাদের মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোমের মতো সাইন সিমটম পাওয়া যাচ্ছে, এরকম 2টি পেশেন্ট আমরা পেয়েছি। একটা আগাম সতর্কবাণী
যে এটি আসতে চলেছে হয়তো, এবং আমাদের সতর্ক থাকতে হবে তাড়াতাড়ি নির্ণয়ের ক্ষেত্রে এবং চিকিৎসা শুরু করার ক্ষেত্রে। কোউইন অ্যাপে ভ্যাকসিনেশনের নাম নথিভুক্তির নিয়ম বদল জানবো এ ব্যাপারে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে টেলিফোনে কথা বলে। সন্দীপ, নিয়ম বদল কিসে, কিভাবে? দেখো, এতদিন পর্যন্ত যখন কোউইনে কেউ নাম নথিভুক্ত করতেন একটা নির্দিষ্ট মোবাইল নাম্বার প্রথমে দিতে হতো, তারপর সেখানে ওটিপি আসতো এবং সেই ওটিপি দিয়ে নাম নথিভুক্ত করার পরে একটি মোবাইল নাম্বার থেকে সর্বোচ্চ 4 জনের নাম নথিভুক্ত করা যেত। এমন অনেকেরই আছে যারা পরিবারের হয়তো একটি মোবাইল নাম্বার থেকে সবার নাম নথিভুক্ত করছেন পরিবারের সদস্যদের। এই নিয়মে বদল আনা হয়েছে, এখন 4-এর পরিবর্তে সর্বোচ্চ 6 জনের নাম নথিভুক্ত করা যাবে একটা নির্দিষ্ট মোবাইল নম্বর থেকে, আর সেরকমটাই স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে। এর পাশাপাশি টিকা গ্রহীতারা তাদের এতদিন পর্যন্ত কোনো অ্যাক্সেস ছিল না এই কোউইন অ্যাপে যে স্ট্যাটাসটা রয়েছে, অর্থাৎ কে টিকা পেয়েছেন, কে টিকার একটি ডোজ পেয়েছেন, কে টিকার এখনো টিকা পাননি কিন্তু নাম নথিভুক্ত করেছেন, এই ভ্যাকসিনেশন স্ট্যাটাস আপডেট করা কোনো এখতিয়ার ছিল না টিকা গ্রহীতাদের। এবারে সেই নিয়মে বদল আনা হয়েছে, এখন কেউ চাইলে নিজের ভ্যাকসিনেশন স্ট্যাটাস আপডেট করতে পারবেন। অর্থাৎ যদি দেখা যায় যে তিনি 2টো টিকার ডোজ পেয়ে গিয়েছেন কিন্তু এখনো কোউইন সাইটে তিনি একটি ডোজ পেয়েছেন বলে উল্লেখ রয়েছে, সেক্ষেত্রে তিনি নিজে যে টিকার 2টি ডোজ কমপ্লিট করেছেন সেটা তিনি আপডেট করে দিতে পারবেন। ঠিক এইভাবেই যদি তার নথিতে কোনো ভুল থাকে কোউইনে, সেটা কিন্তু আপডেট করা যাবে। টিকার স্ট্যাটাস আপডেট তারা করতে পারবেন গ্রহীতারা নিজেই। ধন্যবাদ সন্দীপ। পূর্ব মেদিনীপুরে ময়নায় বস্তা ভর্তি তাজা বোমা উদ্ধার। একটি বাড়ির পেছন থেকে বোমা উদ্ধার করে পুলিশ। বোমা উদ্ধার ঘিরে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে ওঠে। স্থানীয় তৃণমূল নেতা সাহেব ঘড়ার বাড়ির পেছন থেকে উদ্ধার। অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি। পাল্টা অভিযোগ আপনারা সবাই কাছে যেও না। হ্যালো, আস্তে আস্তে করে রাখবি, জোরে রাখবি না। না বাড়িতে না, আমার এখানে লেখা লেগেছে, আমার কাছে অভিযোগ হয়েছে তুমি বাড়িতে